দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোর্রামশার-5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংজ্ঞা বদলে দিতে পারে খোর্রামশার-5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না। বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোর্রামশার-5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোর্রামশার-5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা। বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত, আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোর্রামশার-5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোর্রামশার-5 সেই নতুন যুগের দূত। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গানপাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অঙ্গনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বোয়াজ দোলভ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় 2 ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি। তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়। টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন। তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে। কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়।
ইরানের অদৃশ্য শক্তি মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। ডোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা, আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু IRGC নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন, আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে, ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প। যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো। তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা তার মতে দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময় চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল। বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন, তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে।
3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটর চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনত, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা দিক। ইসরায়েলের দখলের পরিকল্পনার মাঝেই হামাসের রহস্যময় পদক্ষেপ। যুদ্ধের খেলা বদলাচ্ছে। গাজার আকাশের নিচে কূটনীতির ছলনায় যেন নতুন এক অধ্যায় লেখা শুরু হয়েছে, যেখানে যুদ্ধের ময়দান নয়, কূটনীতির টেবিলের ওপরও লড়াই তীব্র হয়ে উঠেছে। 8 আগস্ট ইসরায়েল ঘোষণা করে তারা গাজা শহরের দখলের একটি নিরাপত্তা পরিধি গড়বে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে দেন, এই যুদ্ধে গাজাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হবে। একদিকে যুদ্ধের আগুন জ্বলছে, অন্যদিকে চলছে টেবিলের পেছনের জটিল কূটনীতি। এই উত্তেজনার মাঝেই হামাস চালিয়েছে এক চমকপ্রদ পদক্ষেপ। তাদের নেতা খলিল আল হাইয়া একটি উচ্চস্তরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে মিশরে যাচ্ছেন গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই সফর তুরস্কের মাধ্যমে সম্ভব হয়েছে, যেখানে নতুন করে কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে মিশর ও হামাসের মধ্যে। ইতিহাসের মোড় ঘুরে যাচ্ছে। গাজায় আগুন ধরে থাকার সময় উষ্ণ অঞ্চলের বাইরে বিশ্বমঞ্চে চলছে শান্তির খোঁজ। স্পেনের ইবিজায় মার্কিন দূত উইটকফ ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক যেন এক নতুন দরজা খুলেছে, যেখানে গাজা যুদ্ধের সমাধানের ব্যাপক প্রস্তাবনা হাতে এসেছে। এই প্রস্তাবনায় রয়েছে এক আশ্চর্য রহস্য: ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের মুক্তি এবং হামাস নেতাদের নির্বাসন। শুধু তাই নয়, চুক্তিতে বলা হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং গাজায় নতুন বেসামরিক কর্তৃপক্ষ গঠনের কথা। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর এখন তীব্রভাবে কাজ করছে যেন গাজার সম্পূর্ণ দখল রোধ করা যায়। উইটকফ স্পষ্ট করেছেন, আমরা যুদ্ধ শেষ করতে চাই, তা বাড়াতে নয়। তবে এই শান্তির বার্তার পেছনে লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতা। যদি ইসরায়েল এই প্রস্তাব অগ্রাহ্য করে, তাহলে যুদ্ধ শুরু হবে নতুন উদ্যমে। হামাসের শক্তি এই পরিস্থিতিতে যেন আরো ঘনীভূত হয়েছে। শুধু ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা গুলির বাহন নয়, তাদের কূটনৈতিক জাল এবং মিত্র শক্তির সঙ্গে সমন্বয়ে এখন তাদের বড় হাতিয়ারের মতো কাজ করছে। তুরস্ক, কাতার ও মিশরের মিথস্ক্রিয়া এই যুদ্ধের চতুর্থ দিক হয়ে উঠেছে। গাজার রাস্তায় যে যুদ্ধ চলছে, তার বাইরে এখন কূটনৈতিক যুদ্ধেও চলছে কঠিন টানাপোড়ে। হামাস বুঝিয়ে দিয়েছে, তারা কেবল যুদ্ধের ময়দানে নয়, শান্তির আলোচনাতেও তার প্রতিপক্ষের চেয়েও শক্তিশালী অবস্থান অর্জন করতে চায়। এই জায়গায় সবচেয়ে বড় টুইস্টই হলো, যুদ্ধের দাবানল জ্বলতে থাকা অবস্থায় হামাস একদিকে শক্তি প্রদর্শন করলেও অন্যদিকে তারা আলোচনার টেবিলে ফিরে এসেছে, যেখানে পুরনোগুলো বন্ধ ও নতুন গড়ার প্রতিশ্রুতি রয়েছে। গাজার ভবিষ্যৎ নির্ভর করছে সেই চূড়ান্ত মুহূর্তের সিদ্ধান্তের উপর। শান্তির প্রস্তাব গ্রহণ হবে নাকি আগুনের নতুন রৌদ্রোদয় ঘটবে, এখনো অনিশ্চিত। তবে কথা স্পষ্ট, গাজার ভূমি এখনো হারিয়ে যায়নি।
হামাসের পিছু হটার ছল নেই। তারা যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক ময়দানে ও শক্তির ছন্দ বজায় রাখার পরিকল্পনা করছে। এটাই তাদের আসল শক্তি, যেখানে যুদ্ধের আগুন জ্বালানো ও শান্তির আলো ছড়ানো একসঙ্গে চলতে পারে। গাজার আকাশ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে জ্বলছে এক অদম্য প্রতিরোধের আলোকবর্তিকা। এখন গাজা শুধু যুদ্ধের ময়দান নয়, আন্তর্জাতিক কূটনীতির বড় অঙ্গনের মধ্যেও শক্তির প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। গাজার ভবিষ্যৎ এখন শুধু ট্যাঙ্ক আর গোলাবারুদ নয়, এখন তা কূটনীতির নিপুণ খেলায় বাঁধা। এই খেলায় বিজয়ী হতে পারলে হামাস তাদের অস্তিত্বের নতুন অধ্যায় শুরু করবে। লেবাননের রণক্ষেত্রে ইসরায়েলের বিপত্তি, হিজবুল্লাহ নয়া প্রতিরোধ ও বড় ধাক্কা। লেবাননের সীমান্তে ইসরায়েলের বোমা বর্ষণ থামছে না। যুদ্ধবিমান উঠছে আকাশে, সাজো যান হাঁটছে জমিতে। কিন্তু এই ভীষণ আগ্রাসনের মুখে দাঁড়িয়ে আছে এক অদম্য শক্তি, হিজবুল্লাহ। ইসরায়েলি সেনারা বারবার হামলা চালালেও হিজবুল্লাহর প্রতিরোধ গড়ে উঠেছে আরও শক্তিশালী। শত্রুর প্রতিটি আগ্রাসন যেন তাদের শক্তির জ্বালা আরও বাড়িয়ে দেয়। লেবাননের ছোট ছোট গ্রামগুলো বোমার আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও হিজবুল্লাহর মনোবল অটুট থেকে গেছে। তবে এই লড়াই এবার নতুন এক মোড় নিচ্ছে। এক অসাধারণ ঘটনা ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর একটি স্বয়ংক্রিয় সামরিক যান অভিযান চলাকালে চুরি হয়ে গেছে। এটি শুধু সামরিক যান নয়, এতে ছিল মেশিন গান ও অন্যান্য মারাত্মক অস্ত্র। প্রথমে মনে হয়েছিল জাতিসংঘের কেউ নিয়ে গেছে, কিন্তু পরে তদন্তে জানা যায় এটা সম্ভব নয়। আসল সত্য হলো হিজবুল্লাহ যোদ্ধারা এই যানটি জব্দ করেছে। কিভাবে? যখন ইসরায়েলি সেনারা দুর্ঘটনায় উল্টে যাওয়া আরেকটি যান টেনে তুলছিল, ঠিক সেই সময় তারা আরেকটি যান নিয়ে লেবাননের ভেতরে ঢুকে পড়ে। ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তুলছিল ইসরায়েলি সেনারা। এই হাইজ্যাক ঘটনা ইসরায়েলিদের জন্য এক কঠিন ধাক্কা। তাদের সেই যানটি ছিল তাদের বিজয়ের প্রতীক, এখন সেটি তাদের সবচেয়ে বড় আতঙ্ক। কারণ যদি হিজবুল্লাহ তাদের অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করে, তাহলে বিপদের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। এই সামরিক যান শুধু যান নয়, এটা এক বিপ্লবের প্রতীক। এটি হারিয়ে যাওয়া মানে শুধু অস্ত্র হারানো নয়, হিজবুল্লাহর হাতে এখন এক নতুন শক্তি এসেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এখন উদ্বিগ্ন, কারণ এই যান ও তার অস্ত্র সম্ভার হিজবুল্লাহর হাতে গেলে লেবাননের মাঠে যুদ্ধের চিত্র একেবারে বদলে যেতে পারে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে সময়সীমা বেঁধে দিয়েছে লেবানন সরকার। চলতি বছরের মধ্যেই হিজবুল্লাহকে সব অস্ত্র সরকারের কাছে জমা দিয়ে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীটি নিরস্ত্র হওয়ার পরিকল্পনা কোনোভাবেই পছন্দ নয়, এবং তারা এটি এমনভাবে সামাল দিতে চায় যেন এমন পরিকল্পনার কোনো অস্তিত্ব নেই। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের অস্ত্র কেড়ে নেওয়ার সিদ্ধান্ত বড় ধরনের অন্যায়। এমন পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলের স্বার্থকে বাস্তবায়ন ছাড়া আর কিছুই নয়। সরকারের এমন সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করলেও হিজবুল্লাহ শক্তি প্রয়োগ করে প্রতিক্রিয়া জানায়নি। তাদের প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর নেতৃত্বের সময় বলা হয়েছিল, তাদের অস্ত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা গৃহযুদ্ধ ডেকে আনতে পারে। হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরান বলেছে, তারা এই সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ ও নীতির বিষয়ে ভূমিকা রাখে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা সফল হবে না। আরাকচি বলেন, হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা এবারই প্রথম নয়। এটা স্পষ্ট যে শক্তিশালী এই সংগঠনটি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।